গল্প নিয়ে হাজির রোমাঞ্চকর গল্পের অঢেল সম্ভার। বাংলা সাহিত্যের কিছু অসাধারণ রোমাঞ্চকর গল্প নিয়ে আবারও আমরা উপস্থিত গল্প নিয়ে হাজির। আজকের গল্প রূপেশে কুরুপা, লেখক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়। হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাংলা কিশোর সাহিত্য ভাণ্ডারে এক উল্লেখযোগ্য নাম। 1916 সালে কলকাতায় তার জন্ম। ছেলেবেলা রেঙ্গুনে কাটে। তার প্রথম উপন্যাস ইরাবতী। ছোটদের জন্য তিনি লিখেছেন অসংখ্য গল্প, উপন্যাস ও রম্য রচনা। তার লেখা সব বয়সের পাঠকদের মন ছুঁয়ে যায়। 1981 সালে তার লেখা চিরকালের মতো স্তব্ধ হয়ে যায়। তার অমর সৃষ্টি আজকের এই গল্পটি নেওয়া হয়েছে বুক ফার্ম পাবলিকেশনে প্রকাশিত ভয় সমগ্র থেকে। কথা বলে নেব তার কন্যা শ্রীমতী তপতী চট্টোপাধ্যায়ের সঙ্গে। নমস্কার, আমি লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের মেয়ে তপতী চট্টোপাধ্যায় বলছি। আমার বাবার লেখা ছোট একটি গল্প রূপেশে কুরুপা, এটি একটি ইউটিউব চ্যানেল গল্প নিয়ে হাজিরে অডিও স্টোরিজ হিসেবে তারা বের করতে চাইছেন। আমি তাদেরকে সানন্দে এটি করবার জন্য অনুমতি দিলাম। শুনতে থাকুন আজকের গল্প রূপেশে কুরুপা। এটা বহু আগের কথা। ঘটনাটা কলকাতা শহরে তখন প্রথম। নানা জনে তাই নিয়ে নানা কথা বলেছিল। কেউ বলেছিল এটা একটা হতাশ প্রেমের ব্যাপার। কেউ বলেছিল বাপ হয়তো পণের টাকা জোগাড় করতে অক্ষম, তাই নিজেকে নিঃশেষ করে মেয়েটি বাপকে বাঁচিয়ে দিয়েছিল। আবার দু একজন রসিক লোক এটাও বলেছিল মেয়েটা হয়তো গর্ভবতী, পেটের লজ্জা লুকোতে এমন কাজ করেছে। আসল ব্যাপারটা কিন্তু আমার জানা। মেয়েটির নাম বেলা, ছাপোষা বাপের তৃতীয় সন্তান। ভদ্রলোকের 4টি মেয়ে। বহু কষ্টে ধার দেনা করে প্রথম দুটিকে তো পার করে দিলেন, কিন্তু 3 নম্বরে এসে মোক্ষম ঠকে গেছেন। কারণ মেয়েটি কালো। সাধারণত এই দেশের কালো মেয়েদেরকে উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার একটা রেওয়াজ আছে, কিন্তু এ মেয়ে সত্যি সত্যি কালো, তবে কালো হলেও অপূর্ব লাবণ্যময়ী, মুখশ্রী তুলনাহীন। আমি বেলার প্রতিবেশী, সে আমাকে কাকা বলেই ডাকে। পথে ঘাটে দেখা হলে বেলার বাবা আমার দুটো হাত জাপটে ধরে অনুরোধ করেন বেলার জন্য যেন একটি সুপাত্রের সন্ধান করি। আমি অবশ্য তাকে নিরাশ করি না। হঠাৎ এক সুযোগ জুটে গেল। অরবিন্দ আমার বন্ধুর ভাই, তার সেজদা আমার কলেজের সতীর্থ। শুনলাম অরবিন্দের জন্য মেয়ে দেখা হচ্ছে। যোগাযোগ করলাম। অরবিন্দের রং কালো, কাজেই ভাবলাম কালো মেয়েতে হয়তো তার কোনো আপত্তি হবে না। ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি। মাইনে ছাড়াও একটা বাড়তি রোজগার আছে। অরবিন্দের সঙ্গে একটি বন্ধু এলো, আর আমি তো বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হিসেবে সঙ্গে রইলামই। আসুন আসুন, পথে কোনো আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আসুন আসুন, আমাদের ছাপোষা মধ্যবিত্ত বাড়ি, আপনাদের একটু অসুবিধাই হবে। বসুন বসুন, আমি বরঞ্চ আপনাদের একটু জল খাবারের ব্যবস্থা করতে বলি। না না, ব্যস্ত হবেন না আপনি। না না, সে বললে কি করে হয়। কই গো, শুনছো? হ্যাঁ বলো। বলছি যে ওনারা এসছেন, একটু জল খাবারের ব্যবস্থা। ওনাদের সাথে একটু বসে গল্প করো। হ্যাঁ, আর শোনো, বলছি যে বেলামাকে একটু তাড়াতাড়ি তৈরি করে পাঠিয়ে দাও। হ্যাঁ, ওনারা আবার বাড়ি ফিরবেন। এই ভূত, তুই চুপ কর না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বেলাকে পাঠাচ্ছি। কখন থেকে সেই চেঁচিয়ে যাচ্ছিস? চুপ চুপ। ওই তো আমার বেলা মা এসে গেছে। এসো মা, এসো। মা, তুমি এইখানটাতে বসো। হ্যাঁ বাবা অরবিন্দ, এই যে আমার মেয়ে বেলা। লক্ষ্য করলাম
বেলা এসে বসার সঙ্গে সঙ্গে অরবিন্দের মুখ অপ্রসন্ন হয়ে উঠল। দেখো না বাবা, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি নিঃসংকোচে বলতে পারো। অরবিন্দ স্পষ্ট বলেই ফেলল, হ্যাঁ, সে তো বলতেই হয়। আমি ভেবেছিলাম আপনাদের মেয়ের গায়ের রং সামান্য কালো, কিন্তু এখন তো দেখছি একেবারে মানে, একদম একদম বার্নিশ করা। দেখুন, আমি খুলেই বলি ব্যাপারটা। কাজের সূত্রে আমাকে বিভিন্ন সম্মানীয় জায়গায় যাওয়া আসা করতে হয়, ঠিক আছে? বিয়ের পর নিশ্চয়ই ওকে নিয়েও যাওয়া আসা করবো। তাই সেক্ষেত্রে উনি যদি একটু সামান্য ফর্সা বা সুশ্রী হতেন তাহলে বিষয়টা সম্মানের হতো। দেখুন, কিছু মনে করবেন না, এক্ষেত্রে কিন্তু আমার উত্তর না। দেখলাম বেলার বাবার চোখে মুখে গভীর কষ্ট আর আকুতির ছাপ। তার চোখের দিকে যেন তাকানো যায় না। অতি কষ্টে তিনি যেন নিজের কান্নাটাকে সংবরণ করে রেখেছেন। বেলার বাবা বললেন, আপনারা যদি সবাই এই এক কথা বলবেন তাহলে এর কালো মেয়েরা কোথায় যাবে বলুন তো? একটু যারা কালো তাদের কালো মেয়ে চলবে না, আবার যারা ফর্সা তাদের মুখে ওই এক কথা। তাহলে কি আমরা কালো মেয়েগুলোকে হাত পা বেঁধে গঙ্গায় ভাসিয়ে দেব? বলুন তো, কি করব? কি করণীয় আমাদের? ক্ষমা করবেন, নমস্কার, চলি। আসছি। অরবিন্দ উঠে দাঁড়ালো। তারপর খাবারের থালা স্পর্শ না করে বন্ধুকে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। বেলার দিকে যখন চোখ ফেরালাম, দেখলাম তার মাথাটা প্রায় মেঝের সঙ্গে ঠেকে যাচ্ছে। সমস্ত শরীর রুদ্ধ আবেগে কেঁপে কেঁপে উঠছে। বলবার কিছু ছিল না। বেলার মুখ কালো হয়ে আছে। তার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে এলাম। বাবা, আমি নিয়ে আর তোমায় ভাবতে হবে না। আর না, এই অপমান আমি আর সইতে পার। আজ নিজের জীবন আমি শেষ করে দেবো এই কেরোসিন ঢেলে। বাবা, মা, আমায় ক্ষমা করো। ঘুম ভাঙলো মাঝরাতে, নারী কণ্ঠের আত্মচিৎকারে। তাড়াতাড়ি উঠে পড়লাম। রাতের বেলায় শব্দ ঠিক কোন দিক থেকে আসছে বোঝা মুশকিল। কিছুক্ষণ পরে বুঝলাম আওয়াজটা বেলাদের বাড়ি থেকেই আসছে। ছুটে চলে গেলাম। বেলা মা, কি করলি মা? কি করলি? তখন আর কিছু করবার ছিল না। রান্নাঘরের শিকল তুলে দিয়ে বেলা তার নিজের শরীরে বোতল বোতল কেরোসিন তেল ঢেলে দিয়ে দেশলাই জ্বেলেছে। দরজা ভেঙে যখন রান্নাঘরে ঢোকা হলো, তখন বেলার কালো রং আর নেই। আগুনে ঝলসে পুড়ে সর্বাঙ্গটা লাল হয়ে গেছে। আর কেউ ওকে কালো বলে অপমান করবে না। কেউ ওকে আর কালো বলে অপমান করবে। হায় ঈশ্বর, কুরূপা মেয়ে আমার, হতভাগী। আমাদের আমাদের ছেড়ে এভাবে চলে গেলি মা। একবারে ভাই বুড়ো মা বাপের কথা ভাবলি না? আমরা কি নিয়ে থাকবো রে মা? বেলা মা, বেলা মা, মারে। বেলার মা বাবা আছড়ে পড়লেন মেয়ের দেহের কাছে। আমরা কি নিয়ে থাকবো?
ছেড়ে চলে গেলি মা। বেলা মা, তাতে বাকি দোষ আছে রূপের বন্যা নাই বাহুল্য, তাতে কি আক্রোশ সাজে। আমার বেলা মাকে এবারে কোণের সাজে ভালো করে সাজিয়ে দাও, আর কেউ ওকে কালো বলে অপমান করবে না। কন্যা যদি হলোই কালো, তাতে বাকি দোষ আছে রূপের বন্যা নাই বাহুল্য, তাতে কি আক্রোশ সাজে। যেমন হয় এই নিয়ে পাড়ায় বেশ কিছুদিন জটলা চলল, নানান রকম মন্তব্য। খবরের কাগজে ফলাও করে লিখল পণপ্রথার বিস্ময় ফল সম্বন্ধে, আর পাতা জুড়ে সম্পাদকীয়। তারপর এক সময় সব ঠান্ডা হয়ে গেল। মাস 6 মধ্যে অরবিন্দ বিয়ে করল। নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু যেতে মন সরেনি। কেবল বেলার মুখটা চোখে ভাসছিল। ছায়া পথে হারিয়ে গেল আরো একটা স্বপ্ন, রাতের বেদনা মেশে আগুনের যত্নে। বেলার বাবা এখানকার বাসা উঠিয়ে চলে গেলেন। কোথায় যে গেলেন তার কোনো খবর আমার কাছে নেই। বিয়েতে না গেলেও অরবিন্দের বউ দেখা যেন আমার ভাগ্যে ছিল। একদিন একটা কাজে ব্যান্ডেল যাব বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। হঠাৎ একেবারে সামনে এসে হাজির অরবিন্দ। আমাকে দেখে সে উচ্ছ্বাস প্রকাশ করে বলল, আরে অজয় দা, আরে অরবিন্দ, কেমন আছো? আপনি? ভালো আছি। এই একটা কাজে এখন ব্যান্ডেল যাব। ব্যান্ডেল? আচ্ছা, তা আবার বিয়ের সম্বন্ধ আছে নাকি? কথাটার মধ্যে ব্যঙ্গের হুল ছিল, তাই আর উত্তর দিলাম না। বললাম, তুমি কোথায় যাচ্ছ? আমি দিন 15 ছুটি নিয়ে সস্ট্রিক পুরী যাচ্ছি। তবে অজয় দা, আপনি কিন্তু আমার বিয়েতে রাগ করে আসলেন না। রাগ করে? না না, রাগ করে হতে যাবে কেন? তাছাড়া আর কি, আপনার পাড়ার মেয়ে বিয়ে করিনি বলে, এই তো। আমি তো এই সময় এখানেই ছিলাম না, কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে ছিলাম। আচ্ছা ওয়াই তো ভাই, আপনি তো জয়াকে দেখেননি তাই না? 1 মিনিট দাঁড়ান, আমি আলাপ করে দিচ্ছি। অরবিন্দ চলে গেল। লক্ষ্য করলাম টিকিট ঘরের সামনে একটি তরুণী, তার পায়ের কাছে বিছানা, সুটকেস, ছোটখাটো জিনিসপত্র। অরবিন্দ তার কাছে গিয়ে থামলো, আমাকে দেখিয়ে কি যেন বলল। তারপর একটা কুলিকে মালপত্র দেখতে বলে দুজনে আমার দিকে এগিয়ে এলো। একেবারে কাছে এসে অরবিন্দ বলল, জয়া, ইনি হচ্ছেন অজয় দা, শেষদার বন্ধু। জয়া হেঁট হয়ে পা ছুঁয়ে প্রণাম করল। ভালো করে দেখলাম গৌরাঙ্গী, তবে নাক মোটেই ভালো নয়, অনেকটা মঙ্গোলিয়ান ধাঁচের। পুরো ঠোঁট, চোখ দুটি সুন্দর, তবে খুব যে আকর্ষণীয় তা নয়। গালগুলো বেশ ফোলা ফোলা, গড়ন স্থূলতার দিকে। স্বভাবতই বেলার কথা মনে পড়ে গেল। তার রং কালো ছিল, কিন্তু চোখ মুখ অনেক সুন্দর। অরবিন্দ আমার কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, জয়ার বাবার বড় বাজারে লোহার কারবার, বেশ মালদার লোক, 2টি মাত্র মেয়ে, এটি বড়। বুঝলাম অরবিন্দ রূপ নয়, রূপই খুঁজছে। আমার ট্রেন এসে গিয়েছিল, তাই বললাম, চলি অরবিন্দ, পরে আবার দেখা হবে। আর বৌমাকে নিয়ে একদিন যেও আমাদের বাড়ি। আর বৌমা, একদিন জামাইকে নিয়ে এসো আমাদের বাড়ি, ঠিক আছে? জয়া এবার 2 হাত তুলে নমস্কার করলো। আসি তাহলে দাদা, আসবেন কখনো আমাদের বাড়ি। ভালো থেকো তোমরা। তারপর আমরা ভিড়ে হারিয়ে গেলাম। দিন 3 পর, কি একটা ছুটির দিন, বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ চোখে পড়ল একটা খবর, পুরী প্যাসেঞ্জারে রহস্যজনক মৃত্যু। খবরের কাগজটা সামনে রেখে চুপচাপ বসে রইলাম। জয়ার মুখটা স্মৃতিপটে ভেসে এলো। কি হলো? একটু পরেই গৃহিণী বাজার যাবার তাগাদা দিতে এসে থেমে গেল। কি হলো? ওভাবে বসে আছো কেন? শরীর খারাপ নাকি?
কোনো উত্তর না দিয়ে কাগজটা তার দিকে ঠেলে দিলাম। তোমাকে সেদিন বললাম না অরবিন্দ বউ নিয়ে পুড়িয়ে গেল? দেখো দেখো ওই নিচের খবরটা দেখো। তাই তো মনে হচ্ছে, সব মিলে ভালো যাচ্ছে লাগছে না তো। কিছু গিন্নি। বাবা, দেশে কি অরাজকতা হলো! ট্রেনের কামরায় ডাকাতি! ডাকাতি আর কোথায়, কোনো কিছুই তো চুরি যায়নি। সে হয়তো সময় পায়নি, বউটা চেঁচামেচি করে ওটাতে নেমে গেছে। কিংবা এমনও হতে পারে ট্রেন সম্ভবত এই স্টেশনের কাছে এসে পড়েছিল। সবই হয়তো সম্ভব, এত দূর থেকে কিছুই বলা যায় না। আহারে, বউটার কথা ভাবছি। উঠে পড়লাম, আলনা থেকে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে বললাম, বুঝলে গিন্নি, একবার একবার অরবিন্দর বাড়ি যাব, যাওয়াটা দরকার। খবরটা যখন জানতে পারলাম সবাই নিশ্চয়ই শোকে মুষড়ে পড়েছে। এই সেদিন বিয়ে হয়েছিল। আহা, আমি যে প্রান্তে থাকি অরবিন্দর বাড়ি তার অপর প্রান্তে। বাসে প্রায় ঘন্টাখানেক। বাসে যেতে যেতে জীবনের অসারতার কথা ভাবতে লাগলাম। কত ক্ষণস্থায়ী পরমায়ু আমাদের, ঠিক পরের মুহূর্তে কি হবে তা বলা যায় না। পুরনো ধরনের বাড়ি, অরবিন্দ ঠাকুরদার আমলের। এর মধ্যে খুব যে সংস্কার হয়েছে এমন মনে হয় না। বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় বাড়িটা ঘিরে শোকের বলয়। কেমন একটা থমথমে ভাব। আস্তে আস্তে কড়া নাড়লাম, কাজ হলো না। জোরে শব্দ করতে সংকোচ হলো, কিন্তু উপায় নেই। জোরে কড়া নাড়লাম। কাকে চান? একজন ভৃত্য এসে দরজা খুলতে জিজ্ঞাসা করলাম, সুরজিৎ আছে? সুরজিৎ অরবিন্দের সেজ ভাই, আমার এক সময়ের সহপাঠী। সুরজিৎকে বলো আমি ওর বন্ধু অজয় এসেছি। আচ্ছা বাবু, ভেতরে আসুন। বাইরের ঘরে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পরে সুরজিৎ ঘরে ঢুকল। কোচার খুঁট গায়ে জড়ানো, বিষণ্ণ নিষ্প্রভ চেহারা। বললাম, আজ সকালে কাগজে দেখে সব জানতে পারলাম। সুরজিৎ আমার পাশের চেয়ারে বসলো। আস্তে আস্তে বলল, আশ্চর্য কাণ্ড জানিস অজয়, টাকা পয়সা কিছুই নেয়নি রে, শুধুমাত্র ওর প্রাণটার উপরে ওদের লোভ ছিল। আচ্ছা সুরজিৎ, তোর কি মনে হয় ওর কি কোনো পুরনো শত্রু ছিল? কি জানি, থাকলেও থাকতে পারে। পুলিশ এসেছিল? পুলিশ কিছু কিনারা করতে পারছে না। আচ্ছা জয়া, মানে অরবিন্দের স্ত্রী, সে কি বলছে? সে কি পুলিশের কাছে লোকটার বর্ণনা দিতে পারছে না? কিছুক্ষণ সুরজিৎ কোনো কথা বলল না, চুপ করে রইল। একটু পরে নিজের মনেই যেন বলতে লাগলো, জয়ের মাথায় গোলমাল হয়েছে। মাথায় গোলমাল? আশ্চর্য কি, জানিসই তো আমাদের বাড়ির সব ধারণা, যত সেকেলে ব্যাপার। বুড়ো বুড়িরা সব বলছে জয়া নাকি খুব অপয়া, তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গে স্বামী যায়। যত সব কুসংস্কার। এই দুটো চা নিয়ে এসো। জয়া খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে জানিস, দিন রাত শুধু কান্নাকাটি করছে। কত করে বললাম, বৌমা যাও, বাপের বাড়ি থেকে কটা দিন ঘুরে এসো। ওর বাপকে পত্র পাঠিয়েছিলাম, বাপ নিতে এলো, তবুও গেল না। হাওড়া স্টেশনে দেখা জয়ার চেহারাটা মনে পড়ল। হঠাৎ সুরজিৎ জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে অজয়, তোর সঙ্গে নাকি জয়ার দেখা হয়েছিল? জয়া তোর কথা আমার কাছে জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, হাওড়া স্টেশনে একবার দেখা হয়েছিল। ও আর অরবিন্দ যখন পুরী যাচ্ছিল তখনই দেখা, আর তখনই আলাপ হয়েছিল। তা জয়া আমার কথা কি জিজ্ঞাসা করছিল? বলছিল তোকে একবার খবর দিতে। আমাকে? আমি রীতিমতো বিস্মিত হলাম। আমাকে কেন? না, আমাকে কারণ তো কিছু বলেনি, তাই এলি যখন একবার দেখা করে আয় না। সুরজিৎ উঠে দাঁড়িয়ে চেঁচালো, আরো আরো। ছোকরা চাকর এসে দাঁড়ালো। সুরজিৎ বলল, এই বাবুকে ছোট বৌদিমণি ঘরে নিয়ে যাও। আসুন বাবু। হারুর পিছন পিছন সিঁড়ি দিয়ে পড়ে উঠলাম। কোণের দরজার সামনে মেরুন রঙের ভারী পর্দা, দরজা ভেজানো। খুব আস্তে দরজায় ঠুকঠুক করলাম।
অনেক পরে ভিতর থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর এলো। কে? নাম বললাম, দরজা খুলে গেল। আসুন। পরনে কালো পাড় শাড়ি, অবিন্যস্ত চুল, হাতে একটি করে চুড়ি। এত দ্রুত যে একটা মানুষের চেহারা এত বদলে যেতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। মাঝখানে গোল টেবিল, তার উপর অরবিন্দর একটা ফটো। জয়া খাটের এক পাশে বসলো। জয়া, হ্যাঁ দাদা, তুমি নাকি আমাকে খুঁজছিলে? কিছু কথা আপনাকে শোধাবার আছে। বলো। ওর একবার বেলা বলে কোনো মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। সে তো অবিবাহিত ছেলে আর কুমারী মেয়ে থাকলে কত হয়। মেয়েটি দেখতে কালো। হ্যাঁ। শুনেছিলাম মনের দুঃখে মেয়েটি নাকি আগুনে পুড়ে মারা গিয়েছিল। কে বলেছিল? অরবিন্দ? না, আমি কাগজে পড়েছি। উনি বলেছিলেন সে অন্য মেয়ে। তখন আমি তাই বিশ্বাসও করেছিলাম, কিন্তু এখন আমি ঠিক জানি এ এ সেই মেয়ে। কেন এই কথা বলছো কেন? এ সেই মেয়ে। এ বাড়িতে বলেছি, কেউ আমার বিশ্বাস করেনি দাদা। আপনাকে বলি শুনুন। রাত তখন 11টা। আপনার ভাই ঘুমোচ্ছে। আমি বাথরুমে যাব বলে উঠতে গিয়েই চমকে উঠলাম। সামনের বেঞ্চে একটা ঘোমটা দেওয়া একটা বউ। মনে মনে ভাবলাম, এ কি করে সম্ভব? দুটো দরজাই তো বন্ধ করা। বউটা উঠলো কি করে? কে কে তুমি? এই কামরায় উঠলে কি করে? আমার চিৎকারে আপনার ভাই উঠে পড়লো। কে? ঘুম জড়ানো কণ্ঠে আপনার ভাই জিজ্ঞেস করলো, কি হলো আবার? কি হয়েছে কি? আমি বললাম, এই দেখো না, ওই বেঞ্চে কে বসে আছে। আপনার ভাই তার সামনে গিয়ে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে বউটা ঘোমটা ফেলে দিল। বউটাকে দেখলে দেখলে মনে হয় আগুনে পোড়া। মুখে মাংস পুড়ে গিয়ে আঙুরের গুচ্ছের মতন হয়ে আছে। চোখ দুটো চকচক করে উঠলো। শাড়ির ভেতর থেকে দুটো কঙ্কালের মতন হাত বেরিয়ে আপনার ভাইয়ের গলাটা সজোরে চেপে ধরলো। বিকট একটা হাসি। মনে হলো কামরার দরজা জানলাগুলো থর করে কাঁপছে। আমি তো জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এসলো, দেখলাম আপনার ভাই মেঝের ওপর পড়ে। বউটা কোথাও নেই। চেন টেনে ট্রেন থামালাম। তারপর ঘটনাটা গার্ডের কাছে, পুলিশের কাছে, বাড়ির লোকের কাছে, সবার কাছে বলেছি। কেউ বিশ্বাস করেনি। সকলের কি ধারণা জানেন? আমার মাথা খারাপ হয়ে গেছে। দাদা, আপনি তো বেলার পাশের বাড়িতে থাকতেন, সবটা আপনার জানা। বলুন, বেলা ছাড়া কে আমার এমন সর্বনাশ করবে? মৃত্যুর পরেও কে আসবে এমন প্রতিহিংসা নিতে? বলুন তো। কি বলবো? বলবার মতন কোনো উত্তর সেদিন খুঁজে পাইনি, আজও পাই না। শুনছিলেন রূপে সে কুরূপা। লেখক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্পের সূত্রধর, কথক, সুরজিৎ ও বাড়ির চাকরের চরিত্রে নাইল ভট্টাচার্য। জয়ার বাবা ও অরবিন্দের চরিত্রে
দেবাশিস কর্মকার। বেলা ও জয়ার চরিত্রে অনন্যা দত্ত। কথকের স্ত্রীর চরিত্রে চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। গল্পের আবহ সম্পাদনা নাইল ভট্টাচার্য। পোস্টার ডিজাইন অনন্যা দত্ত। গল্প নিয়ে হাজিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক কন্যা শ্রীমতী তপতী চট্টোপাধ্যায় ও বুক ফার্ম পাবলিকেশনের শ্রী শান্তনু ঘোষকে। আরো নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হব আমরা, গল্প নিয়ে হাজির। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম।